তার দখলদারি, তার উন্মত্ততা, বা ইরানও লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু এই লড়াই কি আদৌ শান্তি আনতে পারবে? আমি তো সে আশা দেখছি না। প্যালেস্টাইনকে ভাঙতে ভাঙতে দখল করতে 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 একটা ছোট দ্বীপরাষ্ট্রে পরিণত করেছে। সেই স্বার্থ সিদ্ধি আমেরিকার তো স্বার্থ রয়েছে ইরানের ওপরে। ইরানের তেল, যে দেশটা তেলের ওপর ভাসে, সেই দেশটার উপর দখলদারি কেন চাইবে না আমেরিকা? এই পিপুল স্বার্থ, এই স্বার্থ বন্ধ না হলে তো থামবে না। মানুষের এই মুহূর্তে শ্বাসের সংকট, হাসপাতালের সংকট, জ্বালানির সংকট এবং বিশ্ব অর্থনীতির সংকট, এবং তেহরানের আকাশে কালো মেঘ, তার ছায়া কিন্তু গোটা বিশ্ব বাজারে পড়ছে। তাহলে কি এই যুদ্ধ কোন দিকে গড়াবে? প্রশ্নটা শুধু যুদ্ধে কে জিতবে, নাকি আমরা কতটা ক্ষতির দিকে, ধ্বংসের দিকে চলে যাব? এভাবে যদি আর 7 দিন চলে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্করতম দিনের দিকে এগোচ্ছি আমরা। নমস্কার। প্রথম কলকাতা প্রাসঙ্গিক প্রসঙ্গে আমি হাজির হয়ে গেছি পরমাশিস ঘোষরায়। সকলকে অন্তহীন শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গ। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কলকাতার সিনিয়র একজন সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী। আমরা আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গের আলোচনায় ঢোকার আগে আমাদের মনে যে প্রশ্ন, যে ব্যথা, যে উচ্চারণ আমাদের কণ্ঠে উঠে আসছে, সেটা কি এরকম ভাবেই আমি বলতে পারি আমার দর্শকদের কাছে, যে সভ্যতা কি নৃশংসতায় পরিণত হচ্ছে? মধ্যপ্রাচ্যের নীল আকাশ কি কালো ধোঁয়ায় ঢেকে যাবে? আর এই ক্ষমতা দখলের লড়াই কি গোটা বিশ্বের সাধারণ মানুষের পকেটে যেমন টান পড়বে, রান্নাঘরে টান পড়বে? ইতিমধ্যেই দক্ষিণ ভারতে টান পড়েছে। যুদ্ধের 10ম দিন, ক্ষমতা দখল, হাসপাতালের করিডরে জমাট জমাট রক্ত, মধ্যপ্রাচ্যের আকাশ কালো ধোঁয়ায় ভেসে যাচ্ছে, ইরানের রাস্তায় ক্রমশ আগুন জ্বলছে। বিশেষজ্ঞরা বলছে এই যুদ্ধ থেমে গেলেও এর ভয়াবহতা শ্বাস নিতে কষ্ট হবে, আকাশ থেকে ঝরবে অম্লীয় বৃষ্টি। সেটা কতটা ক্ষতিকারক হতে পারে, এসব নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের বিশ্লেষক শীর্ষেন্দু চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক। শীর্ষেন্দুদা, কি বুঝছেন পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে? যুদ্ধ তো 10 দিন, ইরান বলছে শেষ রক্তবিন্দু দিয়ে কিন্তু আমরা লড়ে যাব, আর ইসরায়েল মার্কিনী শক্তিকে কাজে লাগিয়ে ধ্বংসলীলায় মেতে উঠেছে। কি বলবেন? দেখুন, বলার একটাই, আর 3-4 দিন পর থেকে আমি আপনি কলকাতার হোটেলে রেস্তোরাঁয় যেতে পারবো না। তার কারণ ওরা রান্না করতে পারবে না। কাল রাতে সিদ্ধান্ত হয়েছে হাসপাতাল এবং স্কুল ছাড়া আর কোথাও বাণিজ্যিক গ্যাস দেওয়া আপাতত হবে না। মানে ছোটখাটো দোকান, রেস্তোরাঁ, বড় দোকান, বাণিজ্যিক গ্যাস দেওয়া আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে। এটা বোধহয় খুব সরল প্রথম এক লাইনে উত্তর। পরিস্থিতি ভয়ঙ্কর। না, কালকে আমি আমার বাড়ি যেখানে এই মধ্য কলকাতা থেকে উত্তর শহরতলিতে সোদপুরে আমি বাড়ি, আমি যে পেট্রোল পাম্পে কালকে রাত্রে গেছিলাম, সেখানে বললো যে আমাদের রোজ 3টে করে গাড়ি আসে, আজকে সারাদিনে একটা গাড়ি এসছে, 3 লিটারের বেশি পেট্রোল ছোট গাড়িকে দিচ্ছেন। তাহলে কি এই যুদ্ধের ভয়াবহতায় আমরা যেমন শুনলাম যে ইন্ডিয়ান অয়েল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে 21 দিন অন্তর একটি গ্যাস পাওয়া যাবে, তাহলে কি পেট্রোলের ক্ষেত্রেও রেশনিং ব্যবস্থা চালু হচ্ছে? কি বলবেন? দেখুন, আমি একটু সংশোধন করি, ওটা 21 দিন না, ওটা বাড়িয়ে 25 দিন হয়ে গেছে। আচ্ছা, 25 দিনের আগে গ্যাস বুক করা যাবে না। পেট্রোলিয়াম বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেটা ভারত সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের প্রচুর মজুত আছে। আরে রাজার ধনও তো বসে খেলে শেষ হয়ে যায়, একদিন শেষ হয়ে যাবে। সুতরাং কত মজুদ আছে এ তো বলছি। কালকে রাতে সিদ্ধান্ত হয়ে গেছে, এখনো সরকারিভাবে বিজ্ঞপ্তি ঘোষণা হয়নি, যে বাণিজ্যিক গ্যাস দেওয়া বন্ধ করে দেওয়া হবে। এ তো আমার মনে হয় কালিদাসের গল্পের মতন, যে ডালে বসছি সেই ডালই কাটছি। এই যুদ্ধর কারণ কি? মানে আজকে যদি পেট্রোলিয়াম জাত দ্রব্যকে ধ্বংস করে দেওয়া হয় ইরানের, তাহলে ক্ষতিটা কার হবে? আমাদের সকলেরই তো। এটা কেন ইসরায়েল বুঝছে না? কেন এই গাইডজুয়ারি করছে? কেন মার্কিন সাম্রাজ্য, কেন ডোনাল্ড ট্রাম্প এই পাগলা দাসুর মতন নাচতে শুরু করেছে? কি বলবেন? কেন এটা 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 কোন দিকে যেতে পারে? ভয়াবহতা আর কি হতে পারে? এ তো আমরা তো শুনলাম যে কয়েক লক্ষ কোটি টাকা নাকি শেয়ারে ধস নেমেছে। এর আঁচ তো সব দিকে পড়ছে, বিশেষ করে ভারতে তো পড়েছে, ইতিমধ্যে পড়েছে। বাংলাদেশে ডিজেল পাঠাচ্ছে ভারত সরকার, তারা সাহায্য চেয়েছে। আমরা সাহায্য কোথায় কখন করতে পারবো? আমার কাছে যদি মজুদ থাকে তখন তো। তাহলে এখানে সবাই কেন একত্রিত হয়ে একটা স্ট্যান্ড পয়েন্টে আসছে না? দেখুন, এখানে স্ট্যান্ড পয়েন্ট আসা সম্ভব নয়, কারণ এই যুদ্ধটা সম্পূর্ণভাবে হচ্ছে স্বার্থ সিদ্ধির লড়াই। আমরা আলোচনা করেছি, আবারও বলছি, এই যুদ্ধ সম্পূর্ণ স্বার্থ সিদ্ধির লড়াই। এখানে আমেরিকার স্বার্থ, ইসরায়েলের স্বার্থ জড়িত রয়েছে। সবার আগে ইসরায়েল চাইছে ওই গোটা এলাকায় দাদাগিরি করতে। প্যালেস্টাইনকে ভাঙতে ভাঙতে
দখল করতে 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 একটা ছোট দ্বীপরাষ্ট্রে পরিণত করেছে সেই স্বার্থ সিদ্ধি। আমেরিকার তো স্বার্থ রয়েছে ইরানের ওপরে, ইরানের তেল, যে দেশটা তেলের ওপর ভাসে সেই দেশটার উপর দখলদারি কেন চাইবে না আমেরিকা? এই পিপুল স্বার্থ, এই স্বার্থ বন্ধ না হলে তো থামবে না। আর সব থেকে না, তাহলে তাহলে কি এই ওদের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমরাও ভুক্তভোগী হব? এটা কেমন কথা? তাহলে আমরা কোনো প্রতিবাদ করব না? আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা কোনো একটা তাদের বক্তব্য থাকবে না? অবশ্যই, মানে অবশ্যই রাষ্ট্রপ্রধানদের এগিয়ে আসা উচিত, এবং বারবার আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন যে আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানো উচিত। কিন্তু ওই পাগলা রাজার কীর্তি কবে বন্ধ হবে? স্বার্থ সিদ্ধি আদৌ হবে কিনা? আর সব থেকে বড় কথা, ইরান তো এখন কিছু দেখাইনি। ইরানের যে অস্ত্র ভান্ডার আছে তার 10% মতো খরচ করেছে। ইরানের যে যাকে সাহায্য করতে পারে চীন, রাশিয়া তো যুদ্ধে অংশ নেয়নি, তাদের এই অবস্থা। যদি তারা অংশ নেয়, এদের যে লক্ষ্য যে ইরানের জ্বালানি যে অবকাঠামোটা রয়েছে সেটাই ধ্বংস করা এদের লক্ষ্য না, সেটা দখল নেওয়া এদের লক্ষ্য। তাহলে ধ্বংসের দিকে যাচ্ছে কেন? অবশ্যই দখল নেওয়া, কারণ তাহলে দখল যে জিনিসটা আমি দখল নিতে চাইবো সেটা আমি ধ্বংসের দিকে ঠেলে দেবো কেন? কিছু দখল করতে গেলে তো কিছু হামলা করতেই হয়। দেখুন, আমেরিকার যদি আমরা আমেরিকা বললে আরো স্পষ্ট করে বলে, রিপাবলিকানরা যতবার ক্ষমতায় এসছেন এই নীতি আমরা দেখেছি, ওদের একটা অর্থনৈতিক নীতি আমরা লক্ষ্য করি। আমেরিকা এরকম দখলদারির রাজনীতি বারবার করার পরে সেই দেশে হামলা চালিয়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়। তারপরে আমেরিকার বাণিজ্য গোষ্ঠী, শিল্পপতি, বণিক শ্রেণী, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার এদের কাজে লাগিয়ে, সংস্থা এদের কাজে লাগিয়ে সেই শহরগুলো উন্নয়নের কাজ করে বলে আমরাই সাজিয়ে দিয়েছি। পুরো সেই দেশের টাকাটা চলে যায় আমেরিকার ডলারে, আর সেই দেশের তেল, সেই দেশের গ্যাসের উপর দখলদারি। আচ্ছা, মানবিকতার ডেফিনেশন কি ইসরায়েল দেখছে না বা মার্কিন সরকার দেখছে না? এই যে আমরা গতকাল দেখলাম ইরানে যে শিশুগুলো মারা গেছে, সেখানে সেই কবরের সামনে তাদেরকে বাচ্চাগুলোকে শুয়ে রেখেছে, এটা কি এরা দেখছে না? এতটাই কি লোভ লালসা, এতটাই কি ক্ষমতা দখলের মানসিকতা? দেখুন, এই বিষয়ে যদি আলোচনা করতে হয়, মজার বিষয় হচ্ছে একটা দুটো লাইন আমি একটু পড়ে বলি তো। যদি এইভাবে চলে, কয়েক আগেই জার্মানির জাতীয় টিভিতে একটি সাক্ষাৎকারে ইতিহাসবিদ, সামরিক ইতিহাসবিদ হুক স্ট্যাফেক একটা কথা বলেছিলেন, কয়েকদিন আগেই বলেছিলেন। তা সাকিবের কথার একটা বিষয় ছিল যে এই যে যুদ্ধ যেভাবে এগোচ্ছে, যে কৌশলে এগোচ্ছে, তার কোনো নীতি নেই। বুঝিয়ে দিচ্ছেন এই যুদ্ধে আসলে কিন্তু আমেরিকার যা স্বার্থ, আমেরিকার যা কাজ, তাদেরই ক্ষতি হচ্ছে। আমেরিকার ইরানের ওপর হামলা চালিয়ে আমেরিকার কোনো লাভ নেই, আমেরিকার কোনো হিসেব নিকাশ নেই। কোনো যুদ্ধ করতে গেলে একটা হিসেব নিকাশ, আমি কতটা প্রাপ্ত, আমেরিকা জানে না কি প্রাপ্ত, কি পাবো। সে প্রচুর বারবার ট্রাম্প বলছেন অনেক কিছু ক্ষতি হবে, অনেক সেনা মারা যাবে। আরে মারা গিয়ে তোমার লাভ কি হবে? মানুষ মারা যাবে। মজার জিনিস, এই যে হুক যে তথ্য তুলে ধরেছেন তাতে উনি দেখাচ্ছেন যে এই যুদ্ধের কোনো সতর্কতা ছিল না, এই যুদ্ধের কোনো পরিকল্পনা ছিল না, এই যুদ্ধের জন্য আমেরিকার কোনো ব্লুপ্রিন্ট ছিল না যে আমি কেন যুদ্ধ করছি। শুধুমাত্র দখলদারি, শুধুমাত্র নিজের দাদাগিরি। তথ্য ধরে ধরে তিনি অধ্যাপক দেখিয়েছেন জার্মানির টিভিতে কিভাবে আমেরিকার ক্ষতি হচ্ছে কিন্তু ওই ব্যক্তি স্বার্থ। এবং সব থেকে মজার কথা, নারী শিশু পাচারকারী, যৌন শিকারী, জেফ্রি এলপিজনের মতন বড় লোকদের সঙ্গে, শক্তিশালীদের সঙ্গে যৌন কেলেঙ্কারি উঠে আসছে, সেই আমেরিকা, ইসরায়েল কিন্তু হামলা চালাচ্ছে ইরানের একটা ধর্মীয় মৌলবাদী দেশে, নারী শিশু খুন করছে। অর্থাৎ কারা, কোথায় চলছে এই বিষয়? তার মানে কি এখানে শিক্ষিত সমাজ বা সভ্যতা রণকৌশল কিছু নেই, এটা উন্মত্ততায় মেতেছে এরা, বলা যেতেই পারে তো, নাকি? অবশ্যই অবশ্যই উন্মত্ততায় মেতেছে, স্বার্থ সিদ্ধির উন্মত্ততা, ব্যক্তি স্বার্থ। তাহলে এখন তো আমাদের তো নিজেদের অসহায় বোধ মনে হচ্ছে। তাহলে কি আমাদের কি করণীয়? আমাদের রাষ্ট্রপ্রধান কি করবে? ইরানের যে যুদ্ধ জাহাজকে আশ্রয় দিয়েছে, যদিও বিদেশমন্ত্রী বলেছে যে আমাদের এটা কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু মানে একটা তো কোথাও গিয়ে আমাদের থামতে হবে বা থামাতে হবে। সেই দিকের কোনো দিক নির্দেশনা কি এখনো পর্যন্ত পাওয়া গেছে বলে মনে হয়? আমার ব্যক্তিগত মত, এখনো অব্দি সবাই বিভ্রান্ত, সবাই প্রহর গুনছেন, কোন দিকে যাবে কেউ জানে না। যতদিন আমেরিকার ওপর গোটা বিশ্ব, আন্তর্জাতিক মহল চাপ সৃষ্টি করে এই যুদ্ধ আমেরিকা এবং ইসরায়েলকে না থামাতে পারছে, ততদিন এই যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ক্ষয়ক্ষতির হিসেব কিছু পাওয়া গেছে কি? মানে তুমি কিছু একটা ধারণা দিতে পারো যে ইরানের কি পরিমাণ ক্ষতি হচ্ছে বা ইসরায়েলের কতটা কি ক্ষতি হচ্ছে? হুমকি পাল্টা হুমকি তো আমরা ক্রমান্বয়ে দেখছি।
পাচ্ছি, যেমন ইরান তো বলেই দিয়েছে যে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ চালিয়ে যাব, আমাদের থামার কোনো জায়গা নেই। গত পরশুদিনকে যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানকে প্রায় শেষ করে দিয়েছি, আবার এটাও উনি একথাও তো বলেছেন যে ইরানকে শেষ করে দিয়েছি, উনি যখন বলছেন আবার বলছে ওরা যদি আঘাত আনে আমরা পাল্টা আঘাত আনবো। ওনার কথার মধ্যে একটা তো বিতর্ক দ্বিচারিতার বক্তব্য তো বুঝতেই পারছি, কিন্তু ইরানের যে বক্তব্য তাদের একটা শেষ কথা হচ্ছে যে শেষ রক্তবিন্দু দিয়ে আমরা যুদ্ধ চালিয়ে যাব। কিন্তু ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত, ক্ষয়ক্ষতির পাল্লা যদি আমরা দেখি সেটা কোন জায়গায় রয়েছে, একটা যদি আমাদের সম্যক ধারণা দাও। দেখুন, আমাদের সময় কম। আপনি যে প্রশ্নগুলো করলেন, এক একটা বিষয় আলোচনা করতে গেলে 1 ঘন্টা সময় লাগে। একদম যদি স্পেসিফিক ছোট করে কিছু বলতে হয়, ইরানের যা অস্ত্র ভান্ডার তার বোধহয় 20% এখন ব্যবহার হয়। আর ক্ষয়ক্ষতি আমেরিকা একরকম বলছে, ক্ষয়ক্ষতি আরেক রকম হয়েছে। প্রায় 1,500-এর বেশি মানুষ মারা গিয়েছেন, এটা সব থেকে বড় মানবিক ক্ষতি। প্রচুর শিশু মারা গিয়েছেন। আর্থিক দিক থেকে অনেক শহর ধ্বংস হয়েছে। ইসরায়েল ইরানের বহু জায়গা ধ্বংস হয়েছে, ইসলামিক দেশের বহু জায়গা ধ্বংস হয়েছে, বহু ঐতিহ্য নষ্ট হয়েছে। আর আর্থিক দিক থেকে শেয়ার বাজার বারবার পতন হচ্ছে, আর্থিক দিক থেকে ভেঙে পড়ছি আমরা। ক্ষয়ক্ষতি কয়েকশো মিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি যদি বলা যায়। আল জাজিরা একটা বিশ্লেষণে জানিয়েছে যে সংঘাত দীর্ঘ হলে জ্বালানি সরবরাহ ও বাজারের ওপর চাপ বাড়তে পারে। যদি হামলা আরো বড় আকার নেয় তাহলে শুধু সামরিক ক্ষতি নয়, মানবিক, পরিবেশগত, অর্থনৈতিক বিপর্যয় বহুগুণ বেড়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে এখন আমাদের স্থিত অবস্থায় আসতে গেলে একজন সাংবাদিক হিসেবে, কলকাতার একজন সাংবাদিক হিসেবে তুমি কি অভিমত প্রকাশ করছো? মানে ধরো আমরা একটা কোনো বার্তা দিতে চাই সব দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে, জানি না আমাদের কথা ততদূর অব্দি পৌঁছবে কিনা, যে এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই যে সংঘাত, এই যে তেহরানে নাকি একটা সংবাদ মাধ্যম বলছে, রয়টার্স বলছে যে 1 লক্ষ মানুষ প্রথম দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাড়িঘর ধ্বংস হচ্ছে, মানুষ হাহাকার করছে। তো এই জায়গাটা তো কখনোই সমীচীন নয়। তার দখলদারি, তার উন্মত্ততা, বা ইরানও লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু এই লড়াই কি আদৌ শান্তি আনতে পারবে? আমি তো সে আশা দেখছি না। সেখানে তুমি আর কি বলতে পারো? দেখুন, যুদ্ধ কোনোদিনই, হিংসা কোনোদিনই শান্তি আনতে পারে না। আলোচনার মাধ্যমেই এই সমাধান সম্ভব। এই আলোচনার গোল টেবিলে কিভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের বসানো যাবে, আন্তর্জাতিক যে সব শান্তি সংঘ রয়েছে তারা কিভাবে কার্যকর পদক্ষেপ করবে, কতটা নিজেদের তারা এগিয়ে আসবেন, এই সামগ্রিক বিষয়গুলো জাতিসংঘের মতন সংস্থার, শান্তি প্রতিষ্ঠার মতন যে সংস্থা, তারা কতটা কার্যকর হতে পারবে, ট্রাম্পের উপরে চাপ সৃষ্টি করে এই যুদ্ধ বন্ধের ক্ষেত্রে এগোতে পারবেন, সবকিছুর উপর নির্ভর করছে আগামী দিনের পরিস্থিতি। তবে যা বলছি, এইভাবে যদি আর 7 দিন চলে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্করতম দিনের দিকে এগোচ্ছি আমরা। তাহলে কি আমরা যদি একেবারে শেষ পর্যায়ে চলে আসি, তাহলে কি এরকম ভাবে এই কথাগুলো বলতে পারি যে মানুষের এই মুহূর্তে শ্বাসের সংকট, হাসপাতালের সংকট, জ্বালানির সংকট এবং বিশ্ব অর্থনীতির সংকট, এবং তেহরানের আকাশে কালো মেঘ, তার ছায়া কিন্তু গোটা বিশ্ব বাজারে পড়ছে। তাহলে কি এই যুদ্ধ কোন দিকে গড়াবে? প্রশ্নটা শুধু যুদ্ধে কে জিতবে, নাকি আমরা কতটা ক্ষতির দিকে, ধ্বংসের দিকে চলে যাব? এই যুদ্ধ আদৌ কি পৃথিবীকে নতুন কিছু দিশা দেখাবে, নাকি আমাদের অনেক কিছুর মূল্য দিতে হবে? এইসব প্রশ্নই আমাদের দর্শকদের কাছে রাখলাম। আপনারাও গর্জে উঠুন, আপনারাও আমাদের প্রথম কলকাতার মন্তব্যের পেজে আপনাদের বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আপনাদের মন্তব্য নিয়েই আমরা পরবর্তীতে এই যে নৃশংসতা, এই যে মানবিকতাকে ধ্বংসর লীলায় যারা, উন্মত্ততায় যারা মেতেছে, আপনাদের মন্তব্য নিয়েই কিন্তু আমাদের আগামীর যে প্রাসঙ্গিক প্রসঙ্গ, আমরা চেষ্টা করব সকলের বক্তব্যকে বার্তা হিসেবে পৌঁছে দিতে। এই যুদ্ধের যারা করছেন, এই দখলদারির মত্ততায় যারা বিতেছেন, তাদের কাছে বার্তা দেব এবং গোটা বিশ্ববাসীর কাছে জানান দিতে চাই, প্রথম কলকাতা এই যুদ্ধের বিরুদ্ধে, প্রথম কলকাতা শান্তির পক্ষে, মানবিক কল্যাণের পক্ষে। আমরা এই যুদ্ধ চাই না, আমরা প্রতিবাদ করছি যারা এই যুদ্ধে করছেন তাদের প্রতি। আর যারা চলে গেছেন তাদের কাছে আমাদের কিছু বলার নেই, তাদের পরিবারের কাছে আমরা সমবেদনা জ্ঞাপন করি, এবং যারা প্রাণ দিয়েছেন, শিশুরা মরে গেছেন, ঈশ্বরের কাছে তাদের আত্মার শান্তি কামনা করছি। তাই যে যেখান থেকে আমাদের প্রথম কলকাতার এই বিশ্লেষণ দেখছেন, আপনারা আমাদের মন্তব্য করবেন। ভালো লাগলে আমাদের আলোচনা যদি আপনাদের হৃদয়কে ছুঁয়ে যায়, আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের মন্তব্য, আপনাদের সমালোচনা আমাদের অবশ্যই পাথেয়। যুদ্ধের বিরুদ্ধে কথা বলুন, বিশ্ব শান্তির পথে থাকুন। সকলে যে যেখান থেকে দেখছেন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার।